আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আজকে থেকে আমাদের BBA এর পেইড ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে। সো আমাদের সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু হচ্ছে আজকে থেকে। সো আজকে আমরা ফার্স্ট ক্লাস দেখি, সেটা বিস্তারিত দেখব কীভাবে হয়েছে। এখানে আমাদের প্রথমত আমাদের সেকেন্ড ইয়ারের যে কোর্সসমূহ আছে সেগুলো আমরা দেখি। এক নম্বরে আছে হলো আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ইন ইংলিশ, এটা ইংলিশে অ্যান্সার করা লাগবে। এরপরে প্রিন্সিপালস অফ ফাইন্যান্স, এটাও ইংলিশে অ্যান্সার করা লাগবে। এরপরে বিজনেস স্ট্যাটিস্টিক্স অর্থাৎ থিওরি বাংলা অথবা ইংলিশ দুইভাবে করা যাবে, আর ম্যাথ আমাদের ইংলিশে করা লাগবে। থিওরি বাংলা অথবা ইংলিশে করতে পারবো। এরপর হচ্ছে 4 নম্বর হচ্ছে ট্যাক্সেশন ইন বাংলাদেশ থিওরি অ্যান্ড প্র্যাকটিস, থিওরি বাংলা এবং ইংলিশ। থিওরি যে কোনোভাবে করা যাবে, বাট ম্যাথ আমাদের ইংলিশে করা লাগবে। এরপরে হচ্ছে বিজনেস কমিউনিকেশন ইন ইংলিশ অ্যান্সার করা লাগবে। এরপরে ম্যাক্রো ইকোনমিক্স, এরপর হলো কম্পিউটার কনসেপ্টস অ্যান্ড অ্যাপ্লিকেশানস। এই 7টা হলো আমাদের কোর্স। BBA সেকেন্ড ইয়ারে আমাদের হলো এই 7টা কোর্স। এখন আসি আমরা এই 7টা কোর্সের মধ্যে আমাদের এক নম্বরে যদি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং দেখি, এই 4টা আমাদের ফুললি ম্যাথ থাকবে। এগুলোতে আমাদের থিওরি একদমই কম থাকবে। এখন আমরা যদি কেউ ম্যাথ না পারে তাহলে এগুলোতে ফেল করার সম্ভাবনা আছে। সো আমাদের এই সাইডটা বেশি খুব ভালোভাবে শিখতে হবে, যেহেতু এখানে থিওরি কম, ম্যাথের উপর ডিপেন্ডেন্ট। সো এগুলোকে আমাদের বেশি ফোকাস দিতে হবে। আর এটাতে অল্প কিছু ম্যাথ আছে, আর এই দুইটা থিওরি। এখন আসে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে কী কী আছে, কী চ্যাপ্টার আছে বা কয়টা চ্যাপ্টার আছে, আমরা এগুলো আজকে দেখি। এখানে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের চ্যাপ্টারগুলোকে টোটাল 7টা সেগমেন্টে ভাগ করা হয়েছে। কয়টা সেগমেন্টে? 7টা সেগমেন্টে। যেমন A নাম্বার, B নাম্বার, এরকম 7টা সেগমেন্টে আমাদের চ্যাপ্টারগুলোকে ভাগ করা হয়েছে। যেমন A নাম্বার সেগমেন্টে আমাদের অ্যাকাউন্টিং রিকগনিশন, এখানে আমাদের একটা চ্যাপ্টার আছে রেভিনিউ রিকগনিশন। কি আছে? রেভিনিউ রিকগনিশন, এখানে আমাদের একটা চ্যাপ্টার আছে। এরপরে B নাম্বার সেগমেন্টে আছে অ্যাকাউন্টিং ফর কারেন্ট অ্যাসেটস, এখানে আমাদের কয়টা চ্যাপ্টার আছে? 3টা চ্যাপ্টার আছে। ক্যাশ অ্যান্ড ক্যাশ অ্যাট ব্যাংক, ক্যাশ অ্যান্ড ক্যাশ অ্যাট ব্যাংক, এখানে ফার্স্ট চ্যাপ্টার। 2 নাম্বার হলো রিসিভেবলস, এরপরে 3 নাম্বার হলো ইনভেন্টরি। এখন ক্যাশ অ্যান্ড ক্যাশ অ্যাট ব্যাংক এটা কি? এটা হলো আমরা যে ওই যে ব্যাংক সমন্বয় বিবরণী করছিলাম, ওইটাই হলো আমাদের যারা ফার্স্ট ইয়ারে আমরা করছি, সেখানে কিন্তু আমি এই যে ব্যাংক সমন্বয় বিবরণী ক্লাসগুলো অনেক সুন্দরভাবে দিছি। যারা করছো অবশ্যই তাদের এখন পুরো ইজি হয়ে যাবে সেকেন্ড ইয়ারে ব্যাংক সমন্বয় বিবরণী। এটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। এর রিসিভেবল আছে, এরপরে ইনভেন্টরি, এগুলো আমরা ফার্স্ট ইয়ারে অনেক ক্ষেত্রে করছি। এখন যারা করছি তাদের জন্য এগুলো ইজি হবে। এরপরে পরবর্তী চ্যাপ্টারগুলো আমরা দেখি। এরপর 3 নাম্বার সেগমেন্ট আছে আমাদের অ্যাকাউন্টিং ফর লাইবিলিটিস, এখানে কয়টা চ্যাপ্টার আছে? 3টা। কারেন্ট লাইবিলিটিস, কন্টিনজেন্ট লাইবিলিটিস, লং টার্ম লাইবিলিটিস। কারেন্ট লাইবিলিটিস আমরা ফার্স্ট ইয়ারও করছি, সো যারা করছে তাদের জন্য ইজি। এরপরে কন্টিনজেন্ট লাইবিলিটিস অর্থাৎ আমাদের অস্পর্শনীয় সম্পত্তি, এগুলো ইজি আছে, যখন পড়াবো তখন বুঝতে পারবেন আশা করি। এরপরে আসি লং টার্ম লাইবিলিটিস, বন্ড। লং টার্ম লাইবিলিটিস কি? বন্ড, এরকম আর কি। এখানে আমাদের 3টা চ্যাপ্টার আছে। তারপর D নাম্বার সেগমেন্টে আছে অ্যাকাউন্টিং ফর নন কারেন্ট অ্যাসেটস, এখানে কয়টা চ্যাপ্টার আছে? 3টা। প্লান্ট অ্যাসেট, ইম্পেয়ারমেন্ট, এরপরে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস। এরপরে হচ্ছে আমাদের E নাম্বারে অ্যাকাউন্টিং ফর স্পেশাল অ্যাসেটস। স্পেশাল অ্যাসেটস কি আছে? ইনট্যাঞ্জিবল অ্যাসেট। এরপরে হচ্ছে লিজ ফাইন্যান্সিং। এই লিজ ফাইন্যান্সিংটা আমরা যদি এখন একবারে ভালোভাবে করতে পারি, তাহলে আমাদের থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, মাস্টার্স যত জায়গায় যাব সব জায়গায় আমাদের এই চ্যাপ্টারটা মাস্ট থাকবে। কোনটা? লিজ ফাইন্যান্সিং। সো আমরা এখন সেকেন্ড ইয়ারে এটা অনেক ভালোভাবে শিখবো, যাতে পরবর্তীতে আমরা যে কোনো ইয়ারে গিয়ে সেটা সুন্দরভাবে কমপ্লিট করতে পারি। এরপরে 1 নাম্বার সেগমেন্টে আছে অ্যাকাউন্টিং ফর স্পেশাল বিজনেস, এখানে আছে রয়্যালটি, হায়ার পারচেজ, এরপরে ইনস্টলমেন্ট সেলস, এখানে আছে 3টা চ্যাপ্টার। এরপরে G নাম্বার সেগমেন্ট আছে অ্যাকাউন্টিং ফর পলিসি চেঞ্জেস, এখানে এটাতে শুধু অনলি থিওরি আসবে, এটাতে কোনো ম্যাথ নাই। কি আছে? G নাম্বার সেগমেন্টে অ্যাকাউন্টিং ফর পলিসি চেঞ্জেস, অনলি থিওরি আসবে এটা থেকে। ওকে, তাহলে আমাদের এই যে 7টা সেগমেন্টের মধ্যে, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ের 7টা সেগমেন্টের মধ্যে টোটাল চ্যাপ্টার আছে 16টা। কয়টা চ্যাপ্টার আছে? টোটাল চ্যাপ্টার আছে আমাদের 16টা এখানে। সো আমরা 16টা চ্যাপ্টার দেখলাম। এখন আজকে আমরা একটা চ্যাপ্টার করব। এখানে যেগুলো আছে অনেকগুলো আছে 100% কমন, যেগুলো থেকে মাস্ট কোশ্চেন আসবে। সো আমরা সেখানে আজকে একটা চ্যাপ্টার দেখি, সেটা হলো হায়ার পারচেজটা আমরা দেখব। কোনটা শিখবো আমরা আজকে? হায়ার পারচেজ চ্যাপ্টারটা।
এই চ্যাপ্টারটা আমরা শিখবো আজকে। সো দেখি এটা কীভাবে হয়ে যায়। এখানে আমাদের হায়ার পার্সেস চ্যাপ্টার হলো অ্যাকাউন্টিংয়ের একটা চ্যাপ্টার। এটা থেকে আমাদের 100% কোশ্চেন আসবে এক্সামে। সো আমরা আজকে এটা দেখব কীভাবে হয়েছে। এখানে হায়ার পার্সেস হলো ভাড়া ক্রয় পদ্ধতি। আমরা যদি এই হায়ার পার্সেস থেকে এটা বের করি, এটা হলো অ্যাকাউন্টিং ফর হায়ার পার্সেস আর কি। আমরা যদি হায়ার পার্সেসটাকে ভেঙে দেখি তাহলে হায়ার মানে কি, হায়ার মানে ধার করা বা ভাড়া করা কারো থেকে, এরকম আর কি। পার্সেস মানে কি, পার্সেস মানে ক্রয়। তো হায়ার পার্সেসকে আমরা বলতে পারি ভাড়া ক্রয় পদ্ধতি। কি বলতে পারি? ভাড়া ক্রয় পদ্ধতি। যেহেতু হায়ার করে, অনেক ক্ষেত্রে আমরা চ্যাপ্টারের মেইন ইয়েটাই বুঝতে পারি না, যার কারণে অনেক ক্ষেত্রে কঠিন লাগে। সো কঠিন ভাবলে হবে না, আমরা সহজভাবে শিখবো, ভেঙে ভেঙে শেখার ট্রাই করবো, তাহলে ইজি হয়ে যাবে। সো হায়ার মানে কি, হায়ার মানে ধার করা বা ভাড়া করা কারো থেকে। পার্সেস মানে কি, ক্রয় করা। তো হায়ার পার্সেসকে আমরা বলতে পারি ভাড়া ক্রয় পদ্ধতি। ওকে, তাহলে এখন আমরা আসি হায়ার পার্সেসটা কী আসলে। হায়ার পার্সেসটা কী আসলে, মানে ভাড়া ক্রয় পদ্ধতি কী? মনে করো তুমি কারো কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছো, তুমি কারো কাছ থেকে একটা সম্পত্তি ক্রয় করেছো, কিন্তু ওই সম্পত্তির মালিকানা তুমি পাওনি। তুমি কারো কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছো কিন্তু ওই সম্পত্তির মালিকানা তুমি পাওনি। তার মানে ভাড়া মানে কি, তুমি আরেকজন থেকে ভাড়া আনছো না, তুমি ধার করে আনছো, এটার মালিকানা তো তোমার না। সেই জন্য এখানে বলা হয়েছে, মনে করি তুমি কারো কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছো কিন্তু ওই সম্পত্তির মালিকানা তুমি পাওনি। ওকে, অর্থাৎ তুমি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কিস্তি পরিশোধ করতে না পারো তাহলে বিক্রেতা তোমার কাছ থেকে ওই সম্পত্তিটি ফেরত নিয়ে নিতে পারবে। এখন তুমি যদি কারো কাছ থেকে ভাড়া আনছো যে তুমি এত টাকা দিয়ে এটা কিনবা, এর পরবর্তীতে তুমি কিস্তি দিয়ে সেই টাকাটা পরিশোধ করে তুমি ফুল সম্পত্তিটা তোমার নামে নিবা। প্রথমে যে তুমি আনতেছো এটা কিন্তু তোমার মালিকানায় না, এটা কার মালিকানায় আছে? অর্থাৎ বিক্রেতার মালিকানায় থাকবে। সো ওই সময় তো পরবর্তীতে তুমি যখন তাকে ফুল পেমেন্ট করে দিবা বা কিস্তিতে সে টাকাটা পরিশোধ করে দিবা, তখন সে লাস্ট কিস্তিতে গিয়ে পরিশোধ করার পরে সেই সম্পত্তিটা তোমার হবে। ওকে, এর আগে কিন্তু সেই সম্পত্তি তোমার হবে না। তাহলে এখানে বলা হয়েছে যে তুমি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কিস্তি পরিশোধ করতে না পারো, দেখছো, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কিস্তি পরিশোধ করতে না পারো তাহলে বিক্রেতা তোমার কাছ থেকে ওই সম্পত্তিটি ফেরত নিয়ে নিতে পারবে। অর্থাৎ সম্পত্তি ফেরত নিয়ে নিতে পারবে, এটাই হলো হায়ার পার্সেস। হায়ার পার্সেস মানে কি, সম্পত্তির মালিকানা তোমার কাছে নাই। অর্থাৎ তুমি যদি কিস্তিতে পরিশোধ করো এবং শেষ কিস্তিতে যদি পরিশোধ করতে পারো তাহলে সেই সম্পত্তির মালিকানা তুমি পাবা। আদারওয়াইজ যদি শেষ কিস্তি পর্যন্ত পরিশোধ করতে না পারো তাহলে বিক্রেতা তোমার কাছ থেকে সেই সম্পত্তিটি ফেরত নিয়ে নিতে পারবে। এটাই হলো আমাদের হায়ার ক্রয় পদ্ধতি। এখন হায়ার পার্সেসে আমাদের মালিকানা তো তাহলে ক্রেতার নাই হায়ার পার্সেসে, তাহলে ক্রেতার মালিকানা আছে কোনটাতে? সেলস ইনস্টলমেন্টে ক্রেতার মালিকানা থাকে আর কি। সেলস ইনস্টলমেন্টে ক্রেতার মালিকানায় থাকে, কিন্তু হায়ার পার্সেসে ক্রেতার মালিকানায় থাকে না। সো ওইটা আমরা লিখে নিই। যাই হোক, সেলস ইনস্টলমেন্ট হলো তুমি সাপোজে একটা দোকান থেকে ফ্রিজ কিনবা, তো ফ্রিজ কেনার সময় তোমার কাছে আছে হলো 5,000 টাকা। কত আছে? 5,000 টাকা। এখন দোকানদার তোমাকে বলছে যে তুমি 5,000 টাকা দিয়ে ফ্রিজটা নিয়ে যাও, ওই বাকি টাকাটা তুমি লোনে দিয়ে দিও, এরকম আর কি। ওইটার মালিকানা তোমার, ওইটা কোনো না। কিন্তু হায়ার পার্সেসের ক্ষেত্রে মালিকানা তোমার থাকবে না। এটা সহজভাবে বলবো, হায়ার পার্সেস যেহেতু ভাড়া ক্রয় পদ্ধতি, মালিকানা তোমার না। অর্থাৎ তুমি যদি কিস্তিতে শেষ কিস্তি পর্যন্ত পরিশোধ করো তাহলে তোমার সম্পত্তি হবে, আদারওয়াইজ তোমার সম্পত্তি হবে না, বিক্রেতা তার মাল ফেরত নিয়ে নিতে পারবে। ওকে, এখন এই যে কিস্তিতে যদি তুমি সম্পত্তিটা ক্রয় করো তাহলে কি হবে? তুমি আসল প্লাস সুদ সহ পরিশোধ করতে হবে। কিস্তিতে কী করা লাগবে? আসল প্লাস সুদ সহ পরিশোধ করা লাগবে। এখন আসি, এখানে দুইটা পক্ষ থাকে। হায়ার পার্সেসে কয়টা পক্ষ থাকে? দুইটা পক্ষ থাকে। একটা হলো হায়ার পার্সেসার আর একটা হলো হায়ার ভেন্ডর। কি? হায়ার পার্সেসার আর হলো হায়ার ভেন্ডর। হায়ার পার্সেসার মানে কি? ক্রেতা, আর হায়ার ভেন্ডর মানে বিক্রেতা। এখন আমরা এই হায়ার পার্সেস মেথে আমরা এখানে ক্রেতা বা বিক্রেতা বলবো না, কি বলবো? আমরা এখানে পার্সেস বা সেলস বলবো না, আমরা বলবো কি হায়ার পার্সেসার, হায়ার ভেন্ডর, আমরা এটা বলবো। কিংবা এখন আমাদের কোশ্চেনে যদি কোম্পানির নাম থাকে, যেমন এই কোম্পানি থেকে এই কোম্পানি পণ্য ক্রয় করছে, এখন যার কাছ থেকে পণ্য ক্রয় করছে সেই কোম্পানির নামটাই হবে হায়ার পার্সেসার। তখন আমরা হায়ার পার্সেসার না লিখে কি লিখবো? কোম্পানির নাম লিখবো। আর বিক্রেতার পরিবর্তে আমরা কি লিখবো? তখন ওই কোম্পানিটার নাম লিখবো যে ক্রয় করছে, অর্থাৎ যে বিক্রি করছে সেই বিক্রেতার নামটা আমরা এখানে লিখবো।
যখন আমাদের কোনো কোম্পানির নাম থাকবে না তখন আমরা হায়ার পারচেজার আর হায়ার ভেন্ডর ইউজ করব। যদি কোম্পানির নাম থাকে তাহলে আমরা হায়ার পারচেজার হায়ার ভেন্ডর ইউজ করব না। যদি একটা কোম্পানির নাম থাকে আর একটা না থাকে তাহলে যে কোম্পানিটার নাম থাকবে সেই কোম্পানির জায়গায় হায়ার পারচেজার লিখব, আর যেটা জায়গায় আমাদের নাম থাকবে না সেটা হায়ার ভেন্ডর লিখব। অর্থাৎ এটা আমাদের কোশ্চেনের উপর ডিপেন্ড করে। সো আমরা যখন ম্যাথ করবো এগুলো ইজিলি বুঝতে পারবে। এখন জাস্ট তোমরা এমনি মাথায় নাও। এরপরে আসি, যদি প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে, এই যে আমি এখানে যেটা বললাম, যদি প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে তাহলে আমরা সেই নাম লিখব। অর্থাৎ তখন আমরা আর হায়ার পারচেজার হায়ার ভেন্ডর লিখব না, সে জায়গায় আমরা ক্রেতার ভিত্তিতে আমরা ওই প্রতিষ্ঠানের নাম লিখব, বিক্রেতার ভিত্তিতে আমরা ওই প্রতিষ্ঠানের নাম লিখব। আর যদি প্রতিষ্ঠানের নাম উল্লেখ না থাকে তাহলে আমরা হায়ার পারচেজার অ্যান্ড হায়ার ভেন্ডর এগুলো ব্যবহার করব। ওকে, যদি আমাদের ম্যাথে প্রতিষ্ঠানের নাম না থাকে তখন আমরা ম্যাথের রিকোয়ারমেন্ট অনুযায়ী তখন হায়ার পারচেজার অ্যান্ড হায়ার ভেন্ডর এগুলো ব্যবহার করব। আদারওয়াইজ প্রতিষ্ঠানের নাম থাকলে প্রতিষ্ঠানের নাম ইউজ করব। ওকে, তাহলে এখন আসি আমরা মেইন ইয়েতে। এখন আমরা হায়ার পারচেজার দৃষ্টিকোণ থেকে দেখব, অর্থাৎ ভাড়া ক্রয় পদ্ধতির হায়ার পারচেজার দৃষ্টিকোণ থেকে দেখব ইন দ্য বুকস অফ হায়ার পারচেজার। কি ইন দ্য বুকস অফ হায়ার পারচেজার অর্থাৎ ক্রেতার বই থেকে, ক্রেতার বইয়ের মধ্যে, ক্রেতার বইতে 3 পদ্ধতিতে জাবেদা লেখা যায়। কয় পদ্ধতিতে? ক্রেতার বইতে 3 পদ্ধতিতে জাবেদা লেখা যায়। আমরা এই চ্যাপ্টার থেকে ম্যাথ করব হলো গিয়ে আমাদের জাবেদা থাকবে, লেজার থাকবে, এগুলোই থাকবে মেইনলি। এখানে আমাদের একটা হলো হায়ার পারচেজার আর একটা হলো হায়ার ভেন্ডর। একটা হলো ক্রেতার বইতে আর একটা হলো বিক্রেতার বইতে। এখন ক্রেতার বইতে আমাদের 3টে পদ্ধতিতে জাবেদা দেওয়া যায়। কয়টা পদ্ধতি? 3টা পদ্ধতি। এখন আসি আমরা সেটা কীভাবে, ক্রেতার বইতে 3 পদ্ধতিতে জাবেদা দেওয়া যায়। 1 ফুল কস্ট মেথড, 2 অ্যাসেট অ্যাক্রুয়েড মেথড বা অ্যাসেট অ্যাক্রুয়াল মেথড, 3 নম্বর হলো ইন্টারেস্ট সাসপেন্স মেথড। কি? ইন্টারেস্ট সাসপেন্স মেথড। এখন আসি, এখানে এগুলো দেখে কেউ ভয় পায় না, এগুলো আমাদের সবগুলো করা লাগবে না, কোশ্চেনের ডিপেন্ড অনুযায়ী আমরা যে কোনো একটা পদ্ধতি করব। ওকে, তো ভয় পাওয়ার কোনো ইয়ে নাই, এত বেশি ইয়ে নেওয়ার কোনো কিছু নেই। এখন আমরা দেখি ফুল কস্ট মেথড কি, এটা কি কিসের বই অনুযায়ী? ইন দ্য বুকস অফ হায়ার পারচেজার, ক্রেতার বই অনুযায়ী আমরা দেখতেছি। এর পরবর্তী সেগমেন্টে আমরা বিক্রেতার বই অনুযায়ী দেখব। তাহলে আমরা ক্রেতার বইতে 3 ধরনের জাবেদা দিতে পারি। ওকে, তো প্রথম হলো ফুল কস্ট মেথড। ফুল কস্ট মেথড কি? ক্রয়কৃত সম্পত্তি ক্রেতার নিকট থাকলে, ক্রয়কৃত সম্পত্তি ক্রেতার নিকট থাকলে এবং ক্রেতার সম্পত্তি হিসেবে বিবেচনা করা হলে এই পদ্ধতিতে জাবেদা দাখিল হবে। আমরা জানি যে হায়ার পারচেজার পদ্ধতিতে সম্পত্তিটা ক্রেতার কাছে থাকে না, সম্পত্তির মালিকানা কিন্তু ক্রেতার কাছে থাকে না। এখন ক্রেতার কাছে না থাকলেও আমরা এটাকে বিবেচনা করতে পারি যে এই সম্পত্তিটা কার? ক্রেতারই। যেহেতু ক্রেতা এটা ক্রয় করছে কিস্তিতে, তারপরেও আমরা এটা বিবেচনা করতেছি যে ক্রেতারই সম্পদ এটা, মানে আমরা বিবেচনা করতেছি যে এটা ক্রেতার সম্পদ, সেই হিসেবে আমরা ফার্স্টে জাবেদা দেখি কীভাবে হয়। হ্যাঁ, তাহলে ক্রয়কৃত সম্পত্তি ক্রেতার নিকট থাকলে এবং ক্রেতার সম্পত্তি হিসেবে বিবেচনা, মেনলি হলো এই যে বিবেচনা করতেছি আর কি, আমরা দেখি এটা ক্রেতার সম্পত্তি, আমরা জানি যে এটা ক্রেতার সম্পত্তি না, এটা ক্রেতার মালিকানায় থাকে না, কিন্তু আমরা এখন ফুল কস্ট মেথডে এটা বিবেচনা করতেছি যে এটা ক্রেতারই সম্পত্তি। ওকে, তো ক্রেতার সম্পত্তি হলো আমাদের জাবেদা দাখিলাতে আসে। এখানে আমাদের ফুল কস্ট মেথডের 6টা জাবেদা, আর তো 6টা জাবেদা আমরা দেখি কীভাবে। 1 নাম্বার, যখন সম্পত্তি ক্রয় করা হয়, সম্পত্তি ক্রয় করলে জাবেদা কী হয়? যেহেতু এটা আমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু এখন ক্রেতার সম্পত্তি হিসেবে বিবেচনা করতেছি। এখন ক্রেতা যদি সম্পত্তি ক্রয় করে, ক্রেতার কাছে সম্পত্তি আসে, আর সম্পত্তি আসলে কী হয়? ডেবিট হয়। কী হয়? সম্পত্তি ডেবিট, অ্যাসেট ডেবিট। আর পাওনাদার কী হয়? পাওনাদার হলো ক্রেডিট। এই যে হায়ার, এখানে কি আমরা পাওনাদার ইউজ করতে পারবো? এখানে কিন্তু অ্যাকাউন্টস পেয়েবল বা পাওনাদার ইউজ করতে পারবো না। আমরা এই হায়ার পারচেজ ম্যাথে আমরা এখানে হায়ার ভেন্ডর ইউজ করব। ইভেন আবার অন্য জায়গায় হায়ার পারচেজার ইউজ করব, কিন্তু আমরা এখানে দেনাদার পাওনাদার এগুলো ইউজ করবো না। অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল এগুলো ইউজ করবো না। কী করবো? যেহেতু এটা হায়ার পারচেজার ম্যাথ, সো আমরা এখানে হায়ার ভেন্ডর, হায়ার পারচেজ এগুলো ইউজ করব। এখন আমরা তো সম্পত্তি ক্রয় করি বাকিতে, যেহেতু এটা বলাই আছে এই চ্যাপ্টারে, তো মেইনলি হচ্ছে হায়ার মেথড বা ভাড়া ক্রয় বা বাকিতে ক্রয় এরকম আর কি, ধারে ক্রয় পদ্ধতি। সো সেহেতু আমরা বাকিতে, সো হায়ার ভেন্ডর অ্যাসেট ডেবিট আর পাওনাদার অথবা হায়ার ভেন্ডর ক্রেডিট। ওকে, সম্পত্তি ক্রয় করা হলো তাহলে যারা দেখি আমাদের কাছে সম্পত্তি আসে, ক্রেতার সম্পত্তি হয়, তো অ্যাসেট ডেবিট হায়ার ভেন্ডর ক্রেডিট অর্থাৎ পাওনাদার বা বিক্রেতা ক্রেডিট এরকম। তাহলে আমাদের 1 নাম্বার জার্নাল চলে গেল। 2 নাম্বার জার্নাল এখন আমরা দেখি। এখানে 2 নাম্বারে হচ্ছে যে ডাউন পেমেন্টের টাকা পরিশোধ করা হলে, ডাউন পেমেন্টের টাকা। আচ্ছা, এখন আসি ডাউন পেমেন্টটা কি?
ডাউন পেমেন্ট হলো কোনো সম্পত্তি ক্রয় করলে প্রথমে যে নগদ টাকা পরিশোধ করা হয়। যেমন তুমি 1 লাখ টাকা দিয়ে সম্পত্তি ক্রয় করে নগদে 50,000 বা 20,000 টাকা দিবা, আর 50,000 টাকা কিস্তিতে পরিশোধ করবা, তাহলে ওই নগদ 50,000 টাকাই হলো ডাউন পেমেন্ট। তাহলে ডাউন পেমেন্ট কি? সাপোজ তুমি একটা সম্পত্তি কিস্তিতে ক্রয় করবা, সো কিস্তিতে ক্রয় করলে সেখানে তোমার তুমি মনে করো কিস্তিতে ক্রয় করলে তুমি প্রথমে যে সম্পত্তিটা নিবা, তখন তুমি ওরে 20,000 টাকা দেবে 1 লাখ টাকার মধ্যে। কত দিবে? 1 লাখ টাকার মধ্যে 20,000 অথবা 50,000 টাকা দিবে। বলছো যে আমি আপনার সম্পত্তিটা ক্রয় করতেছি, আমি আপনাকে এখন 20,000 টাকা দিচ্ছি বা 50,000 টাকা দিচ্ছি, বাকিটা আমি বছরে বছরে আপনাকে 20,000 টাকা করে পরিশোধ করব। হ্যাঁ, তাহলে ওই যে তুমি সম্পত্তি ক্রয় করার সময় যে টাকাটা দিচ্ছ সেটাই হলো তোমার ডাউন পেমেন্ট। ওকে, সো এখন তুমি সম্পত্তি ক্রয় করার সময় যে ডাউন পেমেন্টের টাকা পরিশোধ করো, তাহলে তোমার তো টাকা কমে যাচ্ছে, ক্যাশ ক্রেডিট হচ্ছে। আর টাকা পাচ্ছে কে? হায়ার ভেন্ডর বা বিক্রেতা, পাওনাদার বা বিক্রেতা তোমার কাছ থেকে টাকা পাচ্ছে না। সো পাওনাদার হিসাব ডেবিট ক্যাশ ক্রেডিট, সো হায়ার ভেন্ডর ডেবিট ক্যাশ ক্রেডিট। এখন আমরা তো এখানে পাওনাদার বা সেলসের ব্যবহার করতে পারবো না, আমরা কি ব্যবহার করব? হায়ার ভেন্ডর, অর্থাৎ বিক্রেতা বা সেলস, বিক্রেতা বা পাওনাদার। এখানে এটার পরিবর্তে হায়ার ভেন্ডর ইউজ করব। সো হায়ার ভেন্ডর পাওনাদার ডেবিট ক্যাশ ক্রেডিট, যেহেতু আমরা টাকা পরিশোধ করছি পাওনাদার হিসাব ডেবিট ক্যাশ ক্রেডিট। ওকে, এটা হলো আমাদের ডাউন পেমেন্ট আর কি। এরপরে 3 নম্বরে আসি, বছর শেষে যখন সুদ প্রদেয় হয়। আচ্ছা, বছর শেষে আমরা যে ভেন্ডরের টাকা আমরা যে কিস্তিতে ইয়েটা নিয়েছি, এখন বছর শেষে তো আমাদের সুদ দেওয়া লাগবে, রাইট? তখন সুদ প্রদেয় মানে কি? দায়। এখানে এটা মাথায় রাখতে হবে, এটা হলো কি পরিশোধ আর এটা হলো দায়। তাহলে এখন আমাদের সুদ প্রদেয় হলো আমাদের এটা জাবেদা কি? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট। আর হলো যেহেতু দায় বাড়ে, প্রদেয় মানে কি? দায় বাড়ে। দায় বাড়লে কি আমাদের থেকে টাকা পাবে কে? অর্থাৎ পাওনাদার টাকা পাবে, অর্থাৎ বিক্রেতা টাকা পাবে। সো হায়ার ভেন্ডর ক্রেডিট, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট হায়ার ভেন্ডর ক্রেডিট। এটা পাওনাদার লিখতে পারবো না, হায়ার ভেন্ডর লেখা লাগবে। সো এটা আমাদের গেল। এর 4 নম্বরে আসি, বছর শেষে সুদ সহ কিস্তি পরিশোধ করা হলো। এখন বছর শেষে আমাদের সুদ সহ কিস্তি পরিশোধ করলো, কিস্তি পরিশোধ করলে আমাদের টাকা কমে যাবে। সো আমাদের ক্যাশ ক্রেডিট। তাহলে টাকা পাবে কে? পাওনাদার টাকা পাবে, যার থেকে আমরা ওই যে ধারে ক্রয় করছিলাম বা ভাড়া ক্রয় করছিলাম। কে টাকা পাবে? হায়ার ভেন্ডর টাকা পাবে। সো হায়ার ভেন্ডর ডেবিট ক্যাশ ক্রেডিট। এরপর আসি 5 নম্বরে, সম্পত্তির অবচয় ধার্য করা হলে। এটা যাবে দেখো, অবচয় সবসময় একটাই যাবে, সেটা হলো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। ওকে, এরপর 6 নম্বর যাবে দিতে আমরা আসি। 6 নম্বরে হলো বছর শেষে নামিক হিসাবগুলো বন্ধ করে দেওয়ার জন্য। বছর শেষে আমাদের যে নামিক হিসাব আছে জাবেদাতে, আমরা যে নামিক হিসাব পাবো সেটা বন্ধ করে দিব। এখন আমরা যদি এই জাবেদার মধ্যে দেখি এখানে নামিক হিসাব কোনগুলো আছে, এখানে নামিক হিসাব আমাদের এখানে হায়ার ভেন্ডর ক্যাশ। নামিক হিসাব কি? আয় ব্যয়গুলো, আয় ব্যয় হলো নামিক হিসাব, অর্থাৎ আয় ব্যয় বন্ধ করা হয় যে হিসাবের মাধ্যমে তাকে নামিক হিসাব বলে। তাহলে আমাদের এখানে আয় ব্যয় দেখতে হবে। আয় ব্যয় বন্ধ করা হয় কিসের মাধ্যমে? ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে। আয় ব্যয় কিসের মাধ্যমে বন্ধ করা হয়? ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে। না, আমরা যদি দেখি এখানে এই যে ব্যয়, ইন্টারেস্ট এক্সপেন্স, এটা একটা ব্যয় আছে, এটা আমরা বন্ধ করব। এরপরে আর কোনো আয় ব্যয় আছে, এখানে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আছে, এই ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এটা আমরা বন্ধ করে দেব। আর দেখো আমাদের 6টা জাবেদার মধ্যে আর কোনো আয় ব্যয় নাই। হ্যাঁ, তো এই দুইটা আমরা বন্ধ করে দেব। এখন ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে এগুলো বন্ধ করা হয়। ইনকাম আমরা জানি যে যখন দেওয়া হয়, সমাপনী দাখিলা দেওয়া হয়, নামিক হিসাব বন্ধ করা হয়, তখন আমাদের যদি ইন্টারেস্ট এক্সপেন্স বা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এগুলো ডেবিটে থাকে, এগুলো ক্রেডিট হয়ে যাবে। বিপরীত হবে ইনকাম স্টেটমেন্ট, কারণ এই উপাদানগুলো কিন্তু আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে ইনকাম স্টেটমেন্টে থাকে। সো ইনকাম স্টেটমেন্টের মধ্যে আয় ব্যয়গুলো থাকে। সো সেই জন্য আমরা ইনকাম স্টেটমেন্ট ডেবিট দিব আর এইগুলো ক্রেডিটে চলে আসবে। মনে রাখবে, এখানে আমরা যদি দেখি, এখানে আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিটে আছে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিটে আছে। যখন আমরা নামিক হিসাবের মাধ্যমে এগুলো বন্ধ করে দেব তখন সেগুলো ক্রেডিট হয়ে যাবে। ওকে, সো এগুলো সেজন্য এই যে ক্রেডিট হয়ে গেছে। বিপরীত হয়েছে ইনকাম স্টেটমেন্ট ডেবিট, আমাদের নামিক হিসাব বন্ধ করা হলো। তাহলে আমরা ফুল কস্ট মেথডে এখানে 6টা জাবেদা পাইছি। ইভেন জাবেদাগুলো অনেক ইজি, এই 6টা জাবেদার বাইরে এগুলো তার কিছু নেই। এখন আসি 2 নম্বরে, অ্যাসেট অ্যাক্রুয়েড মেথড অথবা অ্যাসেট অ্যাক্রুয়াল মেথড। এখানে কি? সম্পত্তির বকেয়া ভিত্তিক পদ্ধতি। এখন আসি ওইটাতে আমরা যে ক্রেতা সম্পত্তিটা ক্রয় করছে আমরা ক্রেতার সম্পত্তি, ক্রেতার মালিকানা হিসেবে বিবেচনা করছি, রাইট?
এখন আমরা কি করব, যখন ক্রেতার সম্পত্তি হিসেবে বিবেচনা করা হয় না, অর্থাৎ সম্পূর্ণ মালিকানা বিক্রেতার নিকট থেকে যায়, তাকে অ্যাসেট অ্যাক্রুয়েড মেথড বলে। অর্থাৎ আমরা ফুল কস্ট মেথডে কি করছি, সম্পত্তি মালিকের বিবেচনা করছি, কিন্তু আমরা এখন কি করব, অ্যাসেট অ্যাক্রুয়েডে আমরা মালিকানা বিবেচনা করব না। মালিকানা ক্রেতার না, মালিকানা কার, মালিকানা হলো বিক্রেতার। সো এখন আমরা বিবেচনা করা হয় না, এই যে পার্থক্য দেখো, ওইখানে বিবেচনা করা হয়, এখানে হয় না, তাই এটা কি বকেয়া ব্যক্তিক পদ্ধতি। এখন আসি, এখানে আমাদের আবার 6টা জার্নাল দেওয়া লাগবে। এগুলো আবার কীভাবে আমরা যদি দেখি। আচ্ছা, এখন যখন সম্পত্তি ক্রয় করা হয়, যখন সম্পত্তি ক্রয় করা হয়, এখানে নো এন্ট্রি, মানে এটা জাবেদা হবে না। কেন বলো তো? কারণ এখানে আমরা যদি সম্পদ ক্রয় করি, আমার সম্পত্তি হলে না আমি অ্যাসেট লিখবো, রাইট? অ্যাসেট লিখবো আর পাওনাদার লিখবো, কিন্তু এখন তো এখানে আমার সম্পত্তি না। এখানে কি আমার সম্পত্তি, এখানে তো আমার সম্পত্তি হিসেবে ক্রেতার সম্পত্তি হিসেবে বিবেচনা করা হয় না, তাহলে কি এটা জাবেদা হবে? কিন্তু ক্রেতার সম্পত্তি না, তাহলে সে জাবেদা দিবে কিভাবে? সো এখানে এটা সেজন্য 1 নম্বরে জাবেদা হবে না। এরপরে 2 নম্বরে আসি, যখন ডাউন পেমেন্ট পরিশোধ করা হয়। ডাউন পেমেন্ট মানে কি, ওই যে আমরা ক্রয়ের সময় যে টাকাটা নগদে পরিশোধ করে দিই, যে 1 লাখের মধ্যে 20,000 টাকা দিচ্ছি, বাকিটা পরে দেবো, ওই 20,000 টাকা হলো আমাদের ডাউন পেমেন্ট। সে ডাউন পেমেন্ট পরিশোধ করলে আমাদের থেকে টাকা চলে যায় ক্যাশ ক্রেডিট আর অ্যাসেট ডেবিট। আচ্ছা, এখানে পার্থক্য আছে। অ্যাসেট ডেবিট কেন? এখানে আমরা অ্যাসেট লিখলাম কেন? এখানে তো আমরা পাওনাদার লেখার কথা ছিল, কিন্তু না, এখানে আমরা অ্যাসেট লিখব, কারণ আমরা যতটুকু টাকা পরিশোধ করব ততটুকু আমার অ্যাসেট হয়ে যাবে। অর্থাৎ কেন এখানে অ্যাসেট হয়েছে বুঝছো? অর্থাৎ আমরা ডাউন পেমেন্টে যদি 20,000 টাকা বা 50,000 টাকা পরিশোধ করবো 1 লাখ টাকার মধ্যে, ওই 50,000 বা 20,000 টাকা আমাদের সম্পদ হয়ে যাবে, যার কারণে আমরা ডাউন পেমেন্ট পরিশোধ করলে এখানে অ্যাসেট ডেবিট লিখছি আর ক্যাশ ক্রেডিট লিখছি। ওকে, যেমন এই যে যতটুকু টাকা পরিশোধ করব ততটুকু আমার অ্যাসেট বা সম্পদ হয়ে যাবে। 1 লাখ টাকার মধ্যে 20,000 টাকা পরিশোধ, এই 20,000 টাকাই হলো আমাদের সম্পদ। তো সেই জন্য আমরা অ্যাসেট ডেবিট লিখছি, ক্যাশ ক্রেডিট লিখছি। ওকে, 2 নম্বর গেল আমাদের। এখন 3 নম্বরে আসি। 3 নম্বর হলো সুদ সহ কিস্তির টাকা প্রদেয় হলে। সুদ সহ কিস্তির টাকা প্রদেয় হলে, তাহলে এখন আমরা আসি, সুদ সহ যেহেতু প্রদেয় হলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, এরপরে যেহেতু আমাদের এখানে অ্যাসেট আলাদা হিসাবে, যেমন এই যে আমাদের এখানে যতটুকু সম্পদ চলে আসছে এরকম আর কি। সুদ সহ কিস্তির টাকা পরিশোধ হলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, অ্যাসেট ডেবিট, হায়ার ভেন্ডর ক্রেডিট, অর্থাৎ পাওনাদার ক্রেডিট। সো এটা হলো আমাদের 3 নম্বর জাবেদা। 4 নম্বর হলো সুদ সহ কিস্তির টাকা পরিশোধ করা হলে। এটা কি? এটা হলো প্রদেয় দায়, আর এটা কি? পরিশোধ। পরিশোধ মানে চলে যাওয়া। সুদ সহ কিস্তির টাকা পরিশোধ করা হলে আমাদের থেকে টাকা চলে যাচ্ছে, টাকা পাচ্ছে কি? হায়ার ভেন্ডর টাকা পাচ্ছে বা পাওনাদার টাকা পাচ্ছে। তো হায়ার ভেন্ডর ডেবিট, ক্যাশ ক্রেডিট, এই যে 3টা জাবেদা আছে না আমাদের, এই লাস্টের যে 3টা জাবেদা, এই সবগুলো 3টা মেথডের লাস্টের 3টা জাবেদা সমান, একই। ওইখানে আমরা যদি ওই যে ফুল কস্ট মেথডে শিখছি প্রথমে, ওই লাস্টের 3টা জাবেদা আবার এইখানে, আবার পরবর্তী মেথডে যেটা শিখবো লাস্টের 3টা জাবেদা একই। এই যেমন অবসরের জন্য ডেপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। এরপরে নামিক হিসাব বন্ধ করার জন্য ইনকাম স্টেটমেন্ট ডেবিট, আর হলো ইন্টারেস্ট এক্সপেন্স ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট। এই 3টা দেখো, এই যে ফুল কস্ট মেথডের লাস্টের 3টার সাথে এই 3টা সমান, এক। এখন আমরা 3 নম্বরের ইয়েতে আসি, মেথডে আসি। আমরা ওই যে হায়ার পার্সের 3টা মেথডের 3 নম্বর মেথডে আসি, এটা হলো ইন্টারেস্ট সাসপেন্স মেথড। এখন ইন্টারেস্ট সাসপেন্ড মেথড এটা কীভাবে? এটা হলো যখন সুদের হার উল্লেখ না থাকে, তখন সম্পত্তির নগদ মূল্য এবং ভাড়া ক্রয় মূল্য এই দুটির পার্থক্যকে সুদ হিসেবে ধরা হয়, তাকে ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্ট বলে। যখন সুদের হার উল্লেখ থাকে না, আমাদের যখন ম্যাথ করবো আমাদের সেখানে সুদের হার উল্লেখ থাকবে, হ্যাঁ। যখন সুদের হার উল্লেখ থাকবে না, তখন আমরা এই পদ্ধতিতে ম্যাথ করব, এই পদ্ধতিতে জার্নাল দেব। তাহলে তখন আমরা কিভাবে সুদটা নির্ণয় করব? এই যে নগদ মূল্য, আমাদের কোশ্চেনে থাকবে যে ক্যাশ প্রাইস, নগদ মূল্য এবং ভাড়া ক্রয় মূল্য, এই দুইটার মধ্যে পার্থক্য। যেমন আমরা যদি বলি নগদ মূল্য হলো 5 লাখ টাকা আর ভাড়া ক্রয় মূল্য হলো 5,50,000 টাকা, তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে 50,000 টাকা। ওই 50,000 টাকাই আমাদের সুদ, এই যে পার্থক্যকে সুদ হিসেবে ধরা হয়। তাহলে ওই পার্থক্য হচ্ছে আমাদের সুদ, আর এইটাকে আমাদের ইন্টারেস্ট সাসপেন্স মেথড বলে। সুদের হার উল্লেখ নেই, তবে সুদ আছে। দুইটার পার্থক্যই হলো আমাদের সুদ। নগদ মূল্য আর ভাড়া ক্রয় মূল্য, দুইটার পার্থক্য হচ্ছে আমাদের সুদ। ওকে, তখন আমরা কোশ্চেন এরকম দেখব, তখন আমরা এই মেথডে ম্যাথ দিব। এখন আছি, প্রতি বছরের সুদ হিসেব করে ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্ট সমন্বয় করা হয়।
অ্যান্ড জার্নালে আসি 1 নম্বর সম্পত্তি ক্রয় করা হলে, যখন সম্পত্তি ক্রয় করলে আমাদের কাছে কী আসবে, সম্পদ আসবে। এরপরে ইন্টারেস্ট সাসপেন্স ডেবিট, এরপরে হায়ার ভেন্ডর ক্রেডিট, অ্যাসেট ডেবিট, ইন্টারেস্ট সাসপেন্স ডেবিট, হায়ার ভেন্ডর ক্রেডিট। ইন্টারেস্ট সাসপেন্স ওই যে 50,000, 5 লাখ আর 5,50,000 মধ্যে পার্থক্য 50,000, অ্যাসেট হবে 50,000, সুদ হবে ইন্টারেস্ট সাসপেন্স হবে 50,000 আর হায়ার ভেন্ডর ক্রেডিট হবে 5,50,000। ওকে, এটা হলো আমাদের 1 নাম্বার। 2 নম্বর হলো ডাউন পেমেন্ট পরিশোধ করা হলে, পরিশোধ আমরা কাকে করি, পাওনাদারকে করি, অর্থাৎ আমাদের কাছে যে বিক্রি করছে তার কাছে আমরা পরিশোধ করি। তাহলে হায়ার ভেন্ডর ডেবিট, পাওনাদার ডেবিট, আর হলো ক্যাশ ক্রেডিট। এখন আমরা তো এখানে অ্যাকাউন্টস পেয়েবল বা পাওনাদার ইউজ করতে পারবো না, কারণ আমরা তো এটা হায়ার পার্সেজের ম্যাথ করতেছি, সেজন্য হায়ার ভেন্ডর ইউজ করবো। এখানে হায়ার পার্সেজ ইউজ করবো, হায়ার ভেন্ডর ইউজ করবো। দেন আদারের ক্ষেত্রে হায়ার পার্সেস, পাওনাদারের ক্ষেত্রে হায়ার ভেন্ডর, বা সেলসের ক্ষেত্রে হায়ার ভেন্ডর, এরকম ইউজ করবো। সো হায়ার ভেন্ডর ডেবিট আর হলো ক্যাশ ক্রেডিট। এরপরে আসি আমরা 3 নম্বরে, বছর শেষে যখন সুদ প্রদেয় হয়। বছর শেষে সুদ আমরা যদি দিয়ে দিই, মানে দায়ী হয় সুদ প্রদেয় হলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট সাসপেন্স ক্রেডিট। কী হবে, যখন দায় হবে তখন ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট সাসপেন্স ক্রেডিট। এরপরে 4 নম্বরে সুদ সহ কিস্তির টাকা পরিশোধ করা হলে। সো এই যে এই 3টা আবার ওই যে আমাদের 3টা মেথডেরই, অর্থাৎ ফুল কস্ট মেথড, এরপরে অ্যাসেট অ্যাক্রুয়াল মেথড, এরপরে ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্ট মেথড, 3টারই লাস্টের 3টা যাবে দেখে। এই যে সুদ সহ কিস্তির টাকা পরিশোধ করা হলে হায়ার ভেন্ডর ডেবিট, ক্যাশ ক্রেডিট। সম্পত্তির অবচয়ের জন্য ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। নামিক হিসাব বন্ধ করার জন্য ইনকাম স্টেটমেন্ট ডেবিট, ইন্টারেস্ট এক্সপেন্স ক্রেডিট, এরপরে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট। এখন এইগুলো কি তোমার করা লাগবে, এগুলো জাবেদা করবো যে আমরা ওই সময় পেয়ে যাব, এগুলো কোশ্চেনে থাকবে। তাহলে আমরা 3টা মেথড, তাহলে আমরা কয়টা মেথড পাইছি ইয়েতে, হায়ার পার্সেজের অর্থাৎ ক্রেতার বইতে কয়টা মেথড পাইছি, 3টা মেথড। বিক্রেতার বইতে শুধুমাত্র একটা মেথডে, সেজন্য ওটাতে বেদাল নেই। এখন ক্রেতার বইতে আমাদের কিন্তু বেশি বেদাল নেই, 3টা মেথড। 3টা মেথডের মধ্যে প্রথম 3টা জাবেদা, 3টা মেথডের প্রথম 3টা জাবেদা আলাদা, আর পরবর্তী যে 3টা জাবেদা 4, 5, 6, 3টা মেথডেরই 4, 5, 6 একই জাবেদা। ওকে, তাহলে আমরা যদি একটা মেথডের এই 4, 5, 6 মুখস্থ করে ফেলি ফুল, তাহলে আমাদের এটা শেষ। তাহলে আমরা 3টা মেথডে গুরুত্ব দিব হলো প্রথম 3টা জাবেদাতে, আর ওইগুলো বুঝে করলে আমাদের এমনি মনে থাকবে। সো আশা করছি আপনারা এটা বুঝতে পারছেন। এরপরে এখন আসি আমরা বিক্রেতার বইতে, যে হায়ার ভেন্ডর। ইন দ্য বুকস অফ হায়ার ভেন্ডর, বিক্রেতার বইতে আমাদের একটাই মেথড। আমরা ক্রেতার বইতে 3টা মেথড পাইছি, বিক্রেতার বইতে অনলি একটা মেথড। এখন আসি এটা কীভাবে, যখন সম্পত্তি ক্রয় করা হয়, হায়ার পার্সেসের ক্ষেত্রে কী করা হয়, আমরা সম্পত্তি ক্রয় করি, আর এখানে কী করি, আমরা সম্পত্তি বিক্রয় করি। এখন সম্পত্তি বিক্রয় করলে কী হয়, আমাদের যে বাকিতে, যেহেতু এটা হায়ার পার্সেসের ম্যাথ, বাকিতে বিক্রয় করে, সো বাকিতে বিক্রয় করলে আমাদের কাছে টাকা আসে, টাকা তো আসে না, অর্থাৎ দেনাদার বৃদ্ধি পায়। তো এখন কি আমরা এখানে দেনাদার বা অ্যাকাউন্টস রিসিভেবল লিখতে পারবো না, সেটার বদলে কি লিখবো, হায়ার পার্সেজার লিখবো, হায়ার পার্সেজার ডেবিট, আর এখানে হায়ার পার্সেস সেলস ক্রেডিট। ওকে, বিক্রয় ক্রেডিট, আর হলো হায়ার পার্সেজার দেনাদার ডেবিট, বিক্রয় ক্রেডিট। সো হায়ার পার্সেজার ডেবিট, হায়ার পার্সেস সেলস ক্রেডিট। এখন যেটা আমরা বিক্রয় করছি, বাকিতে বিক্রয়ের ক্রেডিট। এরপরে 2 নম্বর হলো যখন ডাউন পেমেন্টের টাকা পাওয়া যায়। তো ডাউন পেমেন্ট ওই যে আমরা 1 লাখের মধ্যে 20,000 টাকা নগদে পাইছি, আর বাকিটা তো কিস্তিতে দিবে। সো নগদে যেহেতু পাইছি, আমাদের কাছে ক্যাশ ডেবিট, আর কার কাছ থেকে পাইছি, দেনাদারের কাছ থেকে পাইছি, হায়ার পার্সেজার ক্রেডিট। এই যে হায়ার পার্সেজার লিখবো, আমরা তো এখানে অ্যাকাউন্টস রিসিভেবল বা দেনাদার লিখতে পারবো না, হায়ার পার্সেজার ইউজ করা লাগবে। আর যখন প্রতিষ্ঠানে আমরা ম্যাথ করবো, প্রতিষ্ঠানের নাম থাকবে, তখন প্রতিষ্ঠানের নাম লিখবে এখানে, এরকম আর কি। তো ক্যাশ ডেবিট, হায়ার পার্সেজার ক্রেডিট। এরপর 3 নম্বর হলো সুদের টাকা প্রাপ্য হলে। সুদের টাকা প্রাপ্য হলে হায়ার পার্সেজার ডেবিট আর ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। হ্যাঁ, তো এখন হায়ার পার্সেস প্রাপ্য হলে সেটা আমাদের জন্য কি, দেনাদার বৃদ্ধি পায়, রাইট। তো দেনাদার হলে আমরা হায়ার পার্সেজার ডেবিট দিব, আর ইন্টারেস্ট রেভিনিউ আর সুদ আয় ক্রেডিট দেব। ওকে, এরপরে 4 নাম্বার হলো কিস্তির টাকা পাওয়া গেলে। কিস্তির টাকা পাওয়া গেলে নগদের টাকা আসে আমাদের কাছে, ক্যাশ ডেবিট। আমরা হায়ার পার্সেসের ক্ষেত্রে কী করি, কিস্তির টাকা পরিশোধ করি, তখন আমাদের কাছ থেকে টাকা চলে যায়। আর যখন আমরা বিক্রয় করি, তখন কিস্তির টাকা পাওয়া গেলে ক্যাশ ডেবিট, হায়ার পার্সেসের ক্রেডিট, অর্থাৎ দেনাদার ক্রেডিট।
এরপর 5 নম্বরে হলো নামিক হিসাব বন্ধ করে দেওয়ার জন্য। নামিক হিসাব বন্ধ করে দেওয়ার জন্য আয় ব্যয় হিসাব বন্ধ করা লাগে। হ্যাঁ, সো আমরা এখানে দেখি আয় ব্যয় কয়টা আছে। এখানে একটা মাত্র আয় আছে, এই যে ইন্টারেস্ট রেভিনিউ। আর কি কোনো আয় ব্যয় আছে এখানে? আর কোনো আয় ব্যয় কিন্তু নাই। সেজন্য এই যে আমাদের ইন্টারেস্ট রেভিনিউ এখন ডেবিট হয়ে যাবে। এখানে কি আছে? ক্রেডিট আছে। যখন আমরা নামিক হিসাবের মাধ্যমে বন্ধ করব তখন সেটা ডেবিট হয়ে যাবে। সেজন্য ইন্টারেস্ট রেভিনিউ ডেবিট। আর এটা বন্ধ করা হয় কিসের মাধ্যমে? ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে। কারণ এই যে ইন্টারেস্ট রেভিনিউ আয়টা থাকে ইনকাম স্টেটমেন্টের মধ্যে, সেজন্য ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট আর হলো ইন্টারেস্ট রেভিনিউ ডেবিট। নামিক হিসাব আমরা বন্ধ করে দিলাম। সো এটা হলো আমাদের বিক্রেতার বইতে যাবে না। এখন আমাদের কোশ্চেনে বলে দেবে, এখন আমাদের কি পরীক্ষার সময় সবগুলো অ্যান্সার করা লাগবে? না, আমাদের পরীক্ষার সময় কোশ্চেনে বলে দেবে যে ক্রেতার বইতে করো বা বিক্রেতার বইতে করো বা বোথ বইতে করো। যখন বোথ বইতে করতে বলবে তখন আমরা এই যে হায়ার ব্যান্ডারেরটা করব, এই যে জার্নালগুলো। জার্নাল কিন্তু আর কিছু নেই, এই যে এই 6টা, এখানে আছে 5টা জার্নাল। এখন তোমরা বলতে পারো এখানে ডেপ্রিসিয়েশনের জার্নাল আমরা কেন দেইনি? আমরা কিন্তু হায়ার পারচেজের যখন ক্রেতার বইতে জাবেদা দিয়েছি 3টা মেথড, ওইখানে কিন্তু ডেপ্রিসিয়েশনের জাবেদা ছিল, কিন্তু এখানে নাই। কেন নাই? কারণ আমরা তো বিক্রেতা কোনো ডেপ্রিসিয়েশন বহন করবে না। ক্রেতা যেহেতু পণ্য ক্রয় করে বা ক্রেতা ব্যবহার করে, সো সে ডেপ্রিসিয়েশন ক্রেতা বহন করবে, বিক্রেতা না। অর্থাৎ পণ্য যে বহন করবে বা পণ্য যে ব্যবহার করবে বা পণ্য যে ক্রয় করবে সেই ডেপ্রিসিয়েশন বা অপচয় নিবে, কিন্তু বিক্রেতা নিবে না। ওকে, সেই জন্য আমরা বিক্রেতার বইতে ডেপ্রিসিয়েশনের জাবেদা দিইনি। সেই জন্য আমাদের এখানে 5টা জাবেদা হয়েছে। ওকে, তাহলে আমরা এখন কোশ্চেনে এটা আমরা একটু করি। এখন আমাদের কোশ্চেনে বলা থাকবে যে ক্রেতার, যদি বলা হয় যে ক্রেতা সম্পত্তি হিসেবে বিবেচনা করা হয় তখন আমরা ফুল কস্ট মেথডে করব। যদি কোশ্চেনে বলা থাকে যে ক্রেতা সম্পত্তি হিসেবে বিবেচনা করা হয় না বা নট হায়ার পারচেজার প্রপার্টি, অর্থাৎ ক্রেতা সম্পত্তি হিসেবে বিবেচনা করা হয় না, তখন আমরা অ্যাক্রুয়াল মেথডে করব। কারণ এটা ক্রেতা সম্পত্তি হিসেবে বিবেচনা করা হয় না, তখন অ্যাক্রুয়াল মেথডে করব। আর যখন আমাদের সুদ দেওয়া থাকবে না, কোশ্চেনে সুদের হার দেওয়া থাকবে না, থাকবে হলো দুইটার মধ্যে পার্থক্য, তখন আমরা ইন্টারেস্ট সাসপেন্স মেথডে এই জার্নালগুলো দেব। এখন এই জার্নালে আমরা কোনগুলো শিখবো? এই যে 1টা 2টা 3টা ফুল শিখবো। আর এই 3টা তো আমাদের সবগুলারই একই নাকি? বিক্রেতার বই আলাদা হিসাব। এই 3টা মেথডের মধ্যে লাস্টের 3টা জাবেদা তো আমাদের একই, রাইট? তাহলে এই 3টা জাবেদা আমরা দিব। এগুলো আমরা একবার মুখস্থ করলে হয়েছে। আর এরপরে আমাদের বাকিগুলো তো প্রথম 3টা আমরা বুঝে করলে আমাদের শেষ। আর কোশ্চেনে যদি কিছুই বলা না থাকে যে কোন বইতে বা ক্রেতা সম্পত্তি হিসেবে বিবেচনা করছে না বিক্রেতা সম্পত্তি হিসেবে বিবেচনা করছে না, কোনো কিছুই যদি না থাকে, তাহলে আমরা ফুল কস্ট মেথড করতে পারবো বা অ্যাক্রুয়াল মেথডে করতে পারবো বা ইন্টারেস্ট সাসপেন্স মেথডে করতে পারবো, যে কোনো মেথডে আমরা করতে পারবো। ওকে, যে কোনো মেথডে করতে পারবো। তো আমরা যখন ম্যাথ করব তখন আশা করি সবাই বুঝতে পারবেন যে কীভাবে ম্যাথগুলো হচ্ছে বা কীভাবে আমরা ম্যাথগুলো করতেছে, তখন আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, সো এগুলো আপনারা জাস্ট মাথায় নেন, যখন আমরা ম্যাথ করব তখন দেখবেন সবগুলো ইজি হয়ে যাচ্ছে। আর জার্নালগুলো আমাদের মুখস্থ করে ফেলতে হবে, তাইলে হবে। আর বিক্রেতার বইতে তো আমরা একটা পদ্ধতিতে জার্নাল দেখলাম, এই পদ্ধতিতে জার্নাল এগুলো একদমই ইজি, জাস্ট একটু মাথায় করে শিখলে হয়ে যাবে। সো আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের বন্ধুবান্ধব থাকলে ওদেরকে অবশ্যই পেইড ব্যাচে ভর্তি হতে বলবেন। ধন্যবাদ।